আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইফালি ২১-এর রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে কোভিড-19 এই যে ভয়াবহ শব্দটির সাথে আমরা প্রায় ১.৫ বছর মতো পরিচিত হয়ে গিয়েছি এবং সেই কোভিড-19-এর যে ভয়াবহতা সেটার বিভিন্ন দিক তো আমরা জানি, কিন্তু অর্থনীতিতে বিশেষ করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা যদি আমরা বিশ্বব্যাপীও বলি যে ব্যবসা বাণিজ্যে একটি মন্দ প্রভাব তো আমরা লক্ষ্য করেছি এই ১.৫ বছরে। বাংলাদেশে তার ছোঁয়া লেগেছে। বাংলাদেশের যে অর্থনীতি সেটা কখনো কখনো একদমই পড়ে যাওয়ার মতো অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু এই অর্থনীতিকে চাঙ্গা করতে সবচেয়ে যে বড় ভূমিকাটি বা সেই আশাব্যঞ্জক যে কথাটি সেটি হচ্ছে সরকার আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন সময় এই ১.৫ বছরে, আমি যদি ভুল না করে থাকি, যে ২৩টির মতো প্যাকেজ ঘোষণা করেছে বিভিন্ন সময়। এবং এই প্যাকেজগুলো ঘোষণার মূল যে উদ্দেশ্য ছিল সেটা ছিল যে ব্যবসা বাণিজ্য যাতে ঠিকভাবে সেই তার প্রসার ঘটাতে পারে, এগিয়ে যেতে পারে। কিন্তু সত্যিকার অর্থেই সেই প্রণোদনার প্রভাব ব্যবসা বাণিজ্যে কতটা পড়ল সেটাই আজকে মূলত ইফালি ২১-এর রাতে আমরা আলোচনা করতে চাই। এবং এই আলোচনাটা যে শিরোনামে আমরা করতে চাই সেটি হচ্ছে ব্যবসা বাণিজ্যে প্রণোদনার প্রভাব। এবং যাদেরকে নিয়ে এই আলোচনাটা আজকে ইফালি ২১-এর রাতে চলবে, অর্থাৎ যারা এই বিষয়ে কথা বলবেন, সেই বিশেষজ্ঞরাই উপস্থিত হয়েছেন। স্টুডিওতে উপস্থিত হয়েছেন জামাল উদ্দিন, বিজনেস এডিটর, দৈনিক ইত্তেফাক, এবং ভার্চুয়ালি আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন। যুক্ত রয়েছেন মোহাম্মদ হাতেম, প্রথম সহ সভাপতি, বিকেএমইএ, এবং আরও যুক্ত রয়েছেন হাবিবুর রহমান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক লিমিটেড। আমি শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি ইফালি ২১-এর রাতের আজকের আলোচনায়। শুরুটা করব জামাল উদ্দিন আপনাকে দিয়ে। যে শিরোনামটা আমরা আজকে নির্ধারণ করেছি যে ব্যবসা বাণিজ্যে প্রণোদনার যে প্রভাব, যেটা শুরুতে আমি বলার চেষ্টা করেছি, ২৩টির মতো যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে প্রণোদনা, এর বাইরেও তো বাংলাদেশ ব্যাংকের আরও কিছু উদ্যোগ রয়েছে। কোনো ধরনের সুদ ছাড়া সেই ঋণটা কি আসলে এই ক্ষেত্রে প্রণোদনা এভাবে দেয়াটা কি সরকারের জন্য এত বৃহত্তর, যদি আমি বলি যে ভারী শিল্প উদ্যোক্তাই বলি, যারা বড় শিল্প উদ্যোক্তা রয়েছেন, সেই একদম ক্ষুদ্র থেকে শুরু করে আমি অতি ক্ষুদ্র পর্যায় পর্যন্ত যাই, সবাই তো ক্ষতিগ্রস্ত। সবাইকে দেখভালের জন্য কি আসলে সেটা কতটুকু সম্ভবপর ছিল সরকারের জন্য? আমার যে ঋণ খেলাপিটা হয়ে আছে ১ লাখ কোটি টাকার মতো, এই পরিস্থিতিতে যে আমি পদ্ধতিগত কারণে আমি ব্যাংকের টাকা দিতে পারিনি, আমার মেশিন চলে নাই, আমি আটকা পড়ে আছি, এই পরিপ্রেক্ষিতে আমাদের কোভিডটা আমরা এলো। এটা বিশ্বজোড়া সবারই সমস্যাটার মুখোমুখি হয়েছে। হওয়ার পরে গভর্নমেন্ট আমাদেরকে একটা লোন দিল যে না, আপনি এই ঋণ নিয়ে দেন, পরে আমাকে শোধ করবেন। কিন্তু এটা বলে নাই যে এই সময়টা তোমার ঋণের সুদ হবে না বা আদার্স কোনো ওই ফ্যাসিলিটিসগুলো নাই। বিশ্বজোড়া অন্যান্য দেশগুলো কি করেছে, তারা কে ছোট কে বড় কোনো কিছু বাজ বিচার ছাড়াই তারা সবাইকে ক্যাশ সাবসিডি দিচ্ছে, নগদ টাকা আপনি পৌঁছে একজন, সেটা আপনি হায়ার ইনকাম গ্রুপ হতে পারে, লোয়ার ইনকাম গ্রুপ হতে পারে বা ব্যবসায়ী হতে পারে, রেস্টুরেন্টগুলোতে সমানে ওনারা অনুদান দিয়ে গেছেন। এই টাকা অফেরতযোগ্য, যে তার ইকোনমিটাকে রক্ষা করার জন্য এই সময় তারা এটা করেছে। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি কিনা? সুদের প্রশ্ন তো থাকছেই না। ইভেন আপনি আমাদের যদি প্রতিবেশী দেশ ভারতের কথা চিন্তা করেন, তারা যে প্যাকেজগুলো দিয়েছে বিভিন্ন সময়, আমরা তার ধারে কাছেও যেতে পারিনি। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সেইটা অফেরতযোগ্য টাকা দেয়াটা কতটা আসলে সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি আমাদের এখানে যে টাকাটা দিয়েছেন, ধরেন যে আমরা যদি এটা জাস্ট আমাদের পদ্ধতিটা চেঞ্জ করে এবং আমাদের আন্তরিকতার ব্যাপার, আসলে অনেকেই বলতে পারে যে আমার সেই সামর্থ্য আছে কিনা। সামর্থ্য অবশ্যই আমাদের আছে। আপনি যে ঋণটা যেটা প্রণোদনার কথা বলছেন, সেই টাকাটা আপনার কারা পেয়েছে? কয়েকটি বড় শিল্প গ্রুপ পেয়েছে। কিন্তু আপনার ক্ষুদ্র যারা আছে, মাঝারি যারা আছে, যেগুলা লেবার ওরিয়েন্টেড যেসব ইন্ডাস্ট্রি, ওরা তো পায় নাই। আমরা প্রচুর ফোন পেয়েছি যে ভাই আমরা অ্যাপ্লিকেশন করেছি ব্যাংকে, আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না। তো প্রণোদনার যে বরাদ্দ সেটাও তো আলাদা করা ছিল বড় শিল্প উদ্যোক্তাদের জন্য এবং ক্ষুদ্র মাঝারি। আমি এই প্রসঙ্গে এটা আমি একটু বলে দিই, ধরেন আপনি যারা বড়, তাদের সাবসিডিয়ারি অনেক কোম্পানি রয়েছে। আমার আরো ৩ জন অতিথি রয়েছেন, আমি অবশ্যই আপনার কাছে আসবো, আপনাকে শুনবো আবারও। আমি একটু ঘুরে আসতে চাই ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান। বড় শিল্প উদ্যোক্তারা পেয়েছেন এবং এবার তো বাজেট পরবর্তী যে বিভিন্ন ধরনের আলোচনা, তাতে কিন্তু
সবাই এক ধরনের, সেক্ষেত্রেও সেইখানে সে বাজেট পরবর্তী আলোচনায়ও প্রস্তাবিত বাজেট বলার চেষ্টা করেছে যে অর্থমন্ত্রী বড় উদ্যোক্তাদেরই আসলে একদম দুহাত ভরে দিয়েছেন। সেক্ষেত্রে অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি যে শিল্প উদ্যোক্তা রয়েছে তাদের জন্য যে প্রণোদনার যে প্যাকেজ রয়েছে 20,000 কোটি টাকা, আমি আবারও বলছি যদি ভুল না করে থাকি, সেই টাকাটা আসলে কি খুব বেশি অপ্রতুল ছিল? জি, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে বারবারই আমরা বলছি যে বিভিন্ন বক্তৃতায় আমরা শুনেছি যে সরকার 1,23,000 কোটি টাকার প্রণোদনার প্যাকেজ ঘোষণা করে হয়েছে, তার মধ্যে মাত্র 20,000 কোটি টাকা ছিল ক্ষুদ্র ও এই মাইক্রো উদ্যোক্তা তাদের জন্য, অর্থাৎ এসএমই খাতের জন্য। সেই টাকাটা কিন্তু এখনো পর্যন্ত কয়েকবার সময় বৃদ্ধি করার পরেও বাংলাদেশ ব্যাংকের নানা ধরনের উদ্যোগ সত্ত্বেও কিন্তু শতভাগ এখনো বিতরণ করা সম্ভব হয়নি। গত 1 মাস আগের হিসাব হচ্ছে প্রায় 80%, এবং বাংলাদেশ ব্যাংক বারবার করে বলে দিচ্ছেন যে 30 জনের মধ্যে এই 100% বিতরণ করতে হবে, এবং আমি একটু সন্দিহান যে আসলে এই 20,000 কোটি টাকা এই 30 জনের মধ্যে দিতে পারবেন কিনা। এর কারণটা হচ্ছে আমাদের ব্যাংকার ভাই আছেন, ব্যাংক থেকে তারা ভালো বলতে পারবেন। যেটা ইউজুয়ালি বলা হয় যে আসলে ব্যাংকাররা বা নন ব্যাংক প্রতিষ্ঠান যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে তারা এই ছোটদের ক্ষেত্রে এই ঋণটা বিতরণ করার ক্ষেত্রে আন্তরিক নয়। এটা একটু সাধারণ অভিযোগ, কিন্তু আমার এই পজিশন থেকে আমি বলছি না। সাধারণ মানুষের আমরা যতজনের সঙ্গে কথা বলি, এবং আমি অনেক ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য হচ্ছে যে আসলে পেপারস যদি ঠিক না থাকে, ট্রানজাকশন, ট্রেড লাইসেন্স, ব্যাংকের অ্যাকাউন্ট ইত্যাদি কারণগুলো না থাকলে তাদের পক্ষে ওই টাকাটা বিতরণ করা সম্ভব হচ্ছে না। এটা হচ্ছে, তার মধ্যে নারী উদ্যোক্তারা কিন্তু আরো বেশি আছে, তারা 5% এই অবস্থার মধ্যে আছে। এখন মূল কথাটা হচ্ছে যে তাহলে শত শত কোটি, যেমন 1,00,000 কোটি টাকা বড় বড় উদ্যোক্তারা পেয়ে গেলেন, অথচ এসএমই দের ক্ষেত্রে 20,000 কোটি টাকা দেওয়া গেল না বা আমরা দিতে পারলাম না। নিশ্চয়ই এখানে কোন একটা পক্ষ, আমি বলবো যে একটু মানে উদাসীন ভাবেই হয়তো দেখেছে, অথবা খুব পজিটিভলি নেয়নি, যে কোনো একটা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এরপরে আপনারা জেনে খুশি হয়ে থাকবেন যে এরপরেও কিন্তু বিশেষ, এটাকে কিছুটা হলেও প্রণোদনা বলা যায়, যে আপনার 1,500 কোটি টাকার তৃতীয় একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে, 1,570 কোটি টাকা। তার মধ্যে এই অর্থ বছরে 570 কোটি টাকা ইতিমধ্যে ডিসবার্স করা হয়েছে এসএমই ফাউন্ডেশনকে, 100 কোটি সহ এরকম আরো 8টা ফাউন্ডেশনকে, ইনক্লুডিং বিসিক এবং বিআরডিবি। আমরা কিন্তু এসএমই ফাউন্ডেশন আমরা বলতে পারি যে আমরা এই 100 কোটি টাকা আগামী 30 জুনের মধ্যে আমরা ইনশাল্লাহ বিতরণ নিশ্চিত করবো। প্রায় ইতিমধ্যে 87 কোটি টাকা দিয়ে ফেলেছি, বাকি 2 কোটি টাকা আমাদের এই সময় চলে যাবে। এখন আসলে একটু চেষ্টা এবং উদ্যোগ থাকলে, পজিটিভ মাইন্ডসেট থাকলে, যে আমরা এই ছোটদের জন্য, এসএমইদের জন্য, যদিও এটা প্রণোদনা একবার গ্রান্ট নয়, 4% ইন্টারেস্টটা ফেরত দিতে হবে, তারপরও আমি মনে করি এটা ইন্টারেস্ট রেট একটু কম, এটা ওয়ান কাইন্ড অফ ইনসেন্টিভ বা প্রণোদনা, সেটা আমরা বিতরণ করতে চাই। তবে এর মধ্যে আমাদের প্রথম বক্তা যেটা বললেন যে গ্রান্ট এখন সরকার কেন দিল না বা দিতে পারল না কেন, এর সঙ্গে অনেক বিষয় বলা যায়, কারণ আমাদের ইকোনমি কি অত সাস্টেইনেবল এখনো হয়নি আমরা পুরোপুরি গ্র্যান্ট আমরা দিতে পারি, এটা আমি বলতে পারি। তবে এটা হতে পারতো যে এই সময়টাতে সিম্পল ইন্টারেস্ট রেট ক্যালকুলেট করে, এবং এই সময়টাতে অর্থাৎ এই আমাদের এসএমই সহ সকল শিল্প প্রতিষ্ঠান এই করোনার পরিস্থিতি মোকাবেলা করে স্বাভাবিক হওয়া সময় পর্যন্ত হয়তো ধরেন ইন্টারেস্টের আদায়টা বন্ধ থাকা বা কম্পাউন্ড ইন্টারেস্টটা বন্ধ করা, এটা হয়তো হতে পারতো। তবে হয়তো নিশ্চয়ই সরকার ভবিষ্যৎ বিবেচনা করবে, যেহেতু করোনা এখনো শেষ হয়ে যায়নি। আমি মনে করি সরকারের দিক থেকে যতটা করা সম্ভব ছিল, আমার বিশ্বাস যে অনেকটাই করেছেন, আরো করা যেত সেই বিষয়টি। জি, সরকারের দিক থেকে যতটা করা সম্ভব সরকারের সেই প্রচেষ্টায় আন্তরিকতার কোনো অভাব খুঁজে পাওয়া যায়নি, কিন্তু সেই অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে অতি ক্ষুদ্র ক্ষুদ্র, তারা আসলে সেই যে প্রণোদনার টাকা, সেই ঋণটা ঠিক মতো পাচ্ছেন, এবং সেই ক্ষেত্রে সবাই আঙুল তুলছেন যে ব্যাংকের কাছ থেকে যে ঋণ তারা পাবে এই প্রণোদনার টাকা সেটা পাচ্ছে না। সেই জায়গাটা একটু আসতে চাই আমি হাবিবুর রহমান চৌধুরী আপনার কাছে।
আপনার কাছে জানতে চাইবো যে সেই ঋণের টাকা খুব বেশি পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে যে দোষারোপ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগের তীর রয়েছে যে বাংলাদেশ ব্যাংক একটি সহজ ফর্ম করে দিয়েছে এই ঋণের ক্ষেত্রে, কিন্তু তারপরও বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের কাগজপত্র চাচ্ছে। সেই কাগজপত্রের কোনো একটি দিতে যদি তারা ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে না এবং তারা আসলে ঋণ পাচ্ছে না, ঘুরে দাঁড়াতে সেখানেই তারা ব্যর্থ হচ্ছে। কি বলবেন আপনি? ধন্যবাদ ফেরদৌসী আপনাকে। প্রথম কথা, ঋণ পাচ্ছে না এই কথাটা কি ঠিক কিনা সেটা আপনারা বিবেচনা করবেন। মফিজুর রহমান সাহেব অলরেডি বলেছেন যে বাংলাদেশ ব্যাংক যে 20,000 করোড় টাকার যে প্যাকেজটি রিফাইন্যান্স স্কিমের আওতায় এমএসএমই ক্লায়েন্টদের জন্য বরাদ্দ করেছিলেন, গত মে মাসের ডেটায় আমরা দেখি প্রায় অ্যারাউন্ড 75%, আর উনি যেটা বললেন যে প্রায় 80% কিন্তু ডিসবার্সমেন্ট হয়ে গিয়েছে। সো এটি কিন্তু একটি 3 ইয়ার্স লোন প্যাকেজ। সো 80% অ্যাচিভমেন্ট এই 20,000 কোটি টাকার মধ্যে এমএসএমই আপনারা জানেন যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্লায়েন্টের ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্টের একটি পদ্ধতিগত ব্যাপার থাকে। তো সেই দিক থেকে যদি আমি বলি যে প্রথমে বাংলাদেশ সরকার অত্যন্ত সুন্দরভাবে এই প্যাকেজটি ঘোষণা করেছেন, যেখানে আমাদের সাংবাদিক ভাই বললেন যে কম্পাউন্ড রেট অথবা সিম্পল রেটের কথা, আমি সে ডিবেটে যাব না, বাট এখানে কিন্তু খুব সিগনিফিকেন্ট একটি রিবেট বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করেছেন। অর্থাৎ এমএসএমই যে ক্লায়েন্টগুলো আছেন তাদের ইন্টারেস্ট রেট মাত্র 4%-এ এই টাকাটা তারা পাবে। আপনি জানেন ফেরদৌসী যে এর আগে আমরা যদি দেখি 1 বছর আগের কথা, এমএসএমই ক্লায়েন্টগুলোর যে ইন্টারেস্ট রেট ছিল সেটি প্রায় 13%, 14%, 15% এই লেভেলে ইন্টারেস্ট রেট ছিল। সেখানে 4%-এ পাচ্ছে। এটি আমি মনে করি যে ডেফিনেটলি খুব বড় ধরনের একটি প্রণোদনা প্যাকেজ রেটের পার্সপেক্টিভে ঘোষণা করেছে, এবং যেখানে 80% এই 20,000 কোটি টাকার অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, এবং এটি একটি 3 ইয়ার্স প্রজেক্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের মতো একটি কমপ্লিকেটেড বিজনেস এনভায়রনমেন্টে, যেখানে আপনি জানেন যে এমএসএমই ক্লায়েন্টদের অনেক সময় আমরা দেখি, বিশেষ করে ক্ষুদ্র ক্লায়েন্ট যারা আছেন তাদের প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করার একটি ব্যাপার থাকে। ব্যাংক তো একটি কমার্শিয়াল অর্গানাইজেশন আপনি জানেন, এবং এই যে লোনটি দিবে, যদিও বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স করা হবে অথবা ইন্টারেস্ট রেটের একটু ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এন্টায়ার ক্রেডিট রিস্কটা কিন্তু এই ব্যাংকের উপরেই রয়েছে। সো ক্রেডিট রিস্কটা যেহেতু ব্যাংকের উপরে রয়েছে, ব্যাংক একটু সচেতনভাবে দেওয়াটাই বেটার, এবং 80% অ্যাচিভমেন্ট ব্যক্তিগতভাবে আমি হ্যাপি, বাট 100% যদি করা যায় তাহলে তো আরো ভালো। কারণ আপনি জানেন যে এই ব্যাংকের যে টাকাটা যেটি এসএমই ক্লায়েন্টকে দেওয়া হবে, এটাও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের ডিপোজিটারি টাকা। সুতরাং কোয়ালিটি ক্রেডিট দেখে আমার মনে হয় যে ব্যাংক যেভাবে দিচ্ছেন 80% অ্যাচিভমেন্টে ব্যক্তিগতভাবে আমি হ্যাপি, বাট 100% হলে তো আরো ভালো। প্রাইম ব্যাংকের পার্সপেক্টিভে যদি আমি স্পেসিফিকলি বলতে পারি, আমরা 100% অ্যাচিভ করেছি। অ্যাচিভ করে আরো বেশি টাকা আমরা চেয়েছি যে অন্য যে ব্যাংকগুলো দিতে পারেনি ওখান থেকে আমাদেরকে কোটা দেওয়া হোক, এবং সেই টাকাও আমাদের দিয়েছি, সেটাও আমরা ডিসবার্স করে ফেলেছি। শুধু সেটাই না, আবার এসএমই ফাউন্ডেশনের মাধ্যমেও যেটা এসএমই ক্লায়েন্টদেরকে টাকা দেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা টাকা নিয়ে এটা ডিসবার্স করে দিয়েছি। সো আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অত্যন্ত সুন্দর একটি প্যাকেজ ঘোষণা করেছেন, এবং এ কারণে আপনি দেখবেন যে বাংলাদেশের অর্থনীতি বিশ্বের অন্যান্য অর্থনীতি যতটা ডেন্টিং হয়েছে এই কোভিড পিরিয়ডে, বাংলাদেশ কিন্তু তুলনামূলকভাবে। জি, হাবিবুর রহমান চৌধুরী, কিন্তু আমার জানার জায়গা যেটা ছিল সেটা হচ্ছে যে একদম এই অতিমারির সময়ে ব্যবসা হারিয়ে ফেলেছেন, নতুন করে আবার শুরু করতে হবে, কিংবা খুবই অল্প মূলধন রয়েছে, তাদের যে ঋণের টাকাটা দরকার, তাদের ক্ষেত্রে ব্যাংক একটু নিরুৎসাহিত ভাব প্রকাশ করছে। সেই জায়গাটা আপনার কাছে একটু জানার রয়েই গেল। আমি আবারও আপনার কাছে আসবো, একটু ঘুরে আসতে চাই মোহাম্মদ হাতেম কাছ থেকে। মোহাম্মদ হাতেম, আপনার কাছে যেটা জানতে চাইবো যে বড় শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তাদের জন্য যে 40,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ, সেটা তো ইতিমধ্যেই আসলে খুব কাছাকাছি যে সেটা বিতরণ হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনার জায়গা থেকে কি মনে হয় যে
এই যে 40,000 কোটি টাকা, এইটা কি অপ্রতুল ছিল বড় শিল্প উদ্যোক্তাদের ক্ষেত্রে? কারণ বিভিন্ন সময় আমরা শুনেছি যে আরো প্রণোদনা প্যাকেজ ঘোষণার অপেক্ষায় তারা রয়েছে বা তারা বিভিন্ন পর্যায় থেকে সেটা চাচ্ছে। ধন্যবাদ। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে উনি কোভিডের শুরুতেই আমাদের চাওয়ার আগেই তিনি একটা প্রথমেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা দিয়েছিলেন 5,000 কোটি টাকার আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য শ্রমিকদের বেতন দেওয়ার জন্য। যদিও এটা পরবর্তী তার প্রণোদনা নেই, সেটা আমরা সহজ শর্তে যদি বলেন সেটা ঋণ আমরা পেয়েছি। তবে সেটা সহজ একেবারে শর্ত ছিল তা না, অনেক কিছু করে আমাদেরকে সেই ঋণটা শ্রমিকদের সরাসরি শ্রমিকদের বেতন ভাবক তাদের সরাসরি শ্রমিকদেরকে দেওয়া হয়েছে। এটা আমরা কিন্তু আমার কাছে আসেনি, এটা ব্যাংক থেকে সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে দিয়েছে। সেখানেও আমাদের পার্সপেক্টিভে যদি আমরা দেখি বা বলি, যেমন আমাদের বিকেএমইর পক্ষ থেকে 520 জন সার্টিফিকেট নিয়েছিল এইটা আবেদন করার জন্য এবং আবেদন করেছিল। সেক্ষেত্রে তারা পেয়েছে 519 জন নিয়েছিল, 420 জন পেয়েছে। তার মানে 99 জন কিন্তু ব্যাংক থেকে এই ঋণ সুবিধাটা পায়নি। এটা গেল মানে বৃহৎ ঋণের কথা যেটা আমাদের ইয়েতে বললেন। এরপরেও এটা গেল প্রথম আমাদের, যে পরবর্তীতে এটা আরো 2 মাসের বাড়িয়ে এটা 10,500 কোটি টাকা মোট হয়েছে। তো এখানেও আমাদের মানে 50% মতো লোক আমাদের মেম্বার প্রতিষ্ঠান এই আবেদন মানে এই ঋণটা পেয়েছে, বাকিরা অনেকে পায় নাই। সেটা আমি বলবো সরাসরি ব্যাংকগুলির অসহযোগিতার কারণ আমি নিজে বিভিন্ন ব্যাংকে তখন কথা বলেছি, বিভিন্ন ব্যাংক বিভিন্ন অজুহাত দিয়ে এই ধরনের মানে ইয়েটা অনেককেই দেয়। দ্বিতীয়ত হলো আরেকটা, আপনারা জানেন যে সেখানে 30,000 কোটি টাকার একটা আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের জন্য একটা ঋণ সুবিধা ছিল। সেখানে সিস্টেমটা এমন ভাবে করে রাখা হয়েছে এই ঋণ বিতরণের সিস্টেমটা, যে ওই যে তেলা মাথায় তেল দেওয়ার যে সিস্টেম, সেই সিস্টেম, অর্থাৎ যার অধিক লোন ব্যাংক থেকে নেওয়া আছে সেই এখানে বেশি পাবে, আর যার লোন নাই, যেমন আমাদের এক ইনভেস্টর ফোন করেছে যে তিনি তার ব্যাংক থেকে কোনো টাকা পাচ্ছেন না। তো আমি ব্যাংকের এমডি সাহেবকে ফোন দিলাম যে আপনার ওই চট্টগ্রামে আমার ওই মেম্বার সে তো টাকাটা পায় নাই। তো উনি খোঁজ নেওয়ার পর দিন আমাকে জানালেন যে তার সাথে ওনাদের কোনো ক্রেডিট ফেসিলিটি বা ক্রেডিট লিমিট নাই, যার কারণে তিনি এই টাকাটা পান নাই। অর্থাৎ ওই লোক কোনো এর আগে ব্যাংক থেকে কোনো লোন নেন নাই বলে তাকে এই লোন এইটার সাথে লোনের আওতায় এই স্যালারির টাকাটা তাকে দেওয়া হয়নি। ইভেন ওয়ার্কিং ক্যাপিটাল থেকেও তাকে কোনো টাকা দেওয়া হয়নি। এরকম অনেক পায় নাই। তো এইটা একটা আমি মনে করি যে এটা একটা বড় ধরনের বৈষম্য এখানে হয়েছে। যাদের আসলে প্রকৃত অর্থে এই টাকাটা বেশি দরকার ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে যারা পড়ে, যাদের আসলে এটা খুব বেশি দরকার, তারাই আসলে সেই সহযোগিতাটা পায় নাই তখন। তারপর সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে সীমিত সামর্থ্য সরকার এই ধরনের ফ্যাসিলিটি ঘোষণা করেছেন। আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু ইমপ্লিমেন্টেশন লেভেলে আন্তরিকতার কিছু অভাব ছিল বলে আমরা মনে করি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমি একটু থামিয়ে এখানে বলছি, তাহলে আমরা বিভিন্ন সময় যে অভিযোগ শুনেছি যে বিভিন্ন জায়গায় শ্রমিকরা বেতন পায়নি কিংবা শ্রমিক ছাঁটাই করা হয়েছে, এই জাতীয় অভিযোগগুলো কি আসলে সেই যে ব্যাংক তাদের ক্রেডিট লিমিট না থাকায় তাদেরকে এই 5,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজটা ছিল শ্রমিকদের বেতনের জন্য, সেটা পায়নি বলেই কি তারা সেই সমস্ত কারখানায় শ্রমিকদের বেতন দেওয়া হয়নি, বা সেখানে কি শ্রমিক ছাঁটাইয়ের মতো ঘটনা ঘটেছে? এটাই কি আপনি বোঝাতে চেয়েছেন? না, আমি বলি এখানে শ্রমিক ছাঁটাই হয়েছে, এটা এই ধরনের অভিযোগ খুব বেশি নেই। কিন্তু বেতন দিতে পারেনি এই কথাটা তো আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারখানায়। না, আমি বলি এই জায়গাটা আমি একটু বলি। শ্রমিক ছাঁটাই হয়েছে কিছু জায়গায়, যে সমস্ত প্রতিষ্ঠানগুলি এই কোভিড কালীন সময় বন্ধ হয়েছে সেখানে শ্রমিক ছাঁটাই হয়েছে এবং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু পরক্ষণে আবার এই শ্রমিকগুলি কিন্তু আমাদের অন্যান্য ফ্যাক্টরিতে কিন্তু তারা চাকরি পেয়েছে, এরকম মানে অধিকাংশ। এবং এখনো যদি আপনি দেখেন শ্রমঘন যে এলাকাগুলি আমাদের রয়েছে, ফ্যাক্টরি ঘন এলাকা, যেমন আমি যেখানে এখন বসে আছি নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরীতে, এখানে আমার 630টা প্রতিষ্ঠান, আমার ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে, 2,80,000 শ্রমিক আমার
এই বিসিক শিল্পনগরীতে কাজ করে। বাংলাদেশের সবচেয়ে মানে যদি বলেন যে সবচেয়ে শ্রমঘন বিসিক হচ্ছে শিল্পনগরী হচ্ছে এইটা। এবং এখানে আপনি যদি এখনো এসে যদি দেখেন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ফ্যাক্টরির সামনে নিয়োগ বিজ্ঞপ্তি লাগানো রয়েছে। অর্থাৎ তার মানে কি এখনো আমাদের শ্রমিক সংকট কিন্তু রয়েছে, আমরা শ্রমিক খুঁজি, আমরা পাই না। কিন্তু কিছু কিছু জায়গায় যে ছাঁটাই হয় নাই তা না, ওই যেগুলো বন্ধ হয়েছে সেখানে ছাঁটাই হয়েছে এবং সেখানে তারা হয়তো ব্যাংকের থেকে টাকা পায় নাই বিধায় আমি জানি ওই এই ধরনের যারা বন্ধ হয়ে গিয়েছে এই ধরনের প্রতিষ্ঠানগুলি ব্যাংক থেকে কোনো সুবিধা পায় নাই। এবং যারা সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরি, যারা সাবকন্ট্রাক্ট করে টিকে আছে বা চলছে, ছোটখাটো ফ্যাক্টরি যারা, তারাও ব্যাংকগুলির কাছ থেকে প্রণোদনার টাকাটা বা ওই স্যালারির টাকাটা পায়নি, যার কারণে যে তাদের এই ধরনের কিছু সমস্যা কোথাও কোথাও হয়েছে। আর যে ওয়ার্কিং ক্যাপিটালের যে টাকাটা দেখা গেছে যার লোন কম সে টাকা কম পেয়েছে, আর যার শত শত হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে রেখেছে তারাই এই লোনের মেজর অংশটা তারা নিয়ে গিয়েছে। তো এই জায়গাটা আমার মনে হয় সঠিক হয়নি, এখানে কিছুটা ব্যত্যয় ছিল। আর এরপরে যদি আমরা বলি আমাদেরকে যে ঋণ সুবিধাটা দেওয়া হয়েছিল সেই সুবিধাটা আমাদেরকে বলা হয়েছিল 6 মাস পর থেকে 18টা কিস্তিতে পরিশোধ করতে হবে। তো পরবর্তীতে যে সিচুয়েশন হয়েছে আপনারা সবাই জানেন যে কোভিড কিন্তু এখনো বিশ্ব থেকে চলে যায়নি বা আমাদের বাংলাদেশেও কিন্তু যায়নি, এখনো সেকেন্ড ওয়েভ বা এর আরো তীব্র আকারেই এসছে। সুতরাং এই পরিস্থিতিতে আমাদের ব্যবসা বাণিজ্য এখনো ঘুরে যে আমরা দাঁড়িয়ে ওই ঋণটা পরিশোধ করব এই পরিস্থিতি কিন্তু আসেনি না, যার ফলে আমরা আমাদের আবেদনের প্রেক্ষিতে এই সেপ্টেম্বর পর্যন্ত এটাকে পিছিয়ে দেওয়া হয়েছে 6 মাসের। আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম অন্তত মিনিমাম 1 বছর লাগবে, আর 18 কিস্তির পরিবর্তে আমরা শুরুতেই বলেছি এটা অন্তত 60 যদি না হয় তাহলে এটা আমাদের উপরে আরো শাখের উপর ওই যে কি বলে এটা আরো বোঝা হয়ে দাঁড়াবে, এবং আলটিমেটলি তাই এখন দাঁড়িয়েছে। মনে করেন যে 4 কোটি টাকা মানে 1 মাসে মানে 4 মাসে 4 কোটি টাকা যে নিয়েছে বেতন বাবদ, তার প্রতি মাসে ইয়েতে পরিশোধ করতে হবে 22 লাখ টাকার উপরে, যেটা বর্তমান প্রেক্ষাপটে একেবারেই অবাস্তব এবং অসম্ভব একটা কাজ। কারণ হচ্ছে আপনাদের পক্ষ থেকে কি সেপ্টেম্বর কি একদম নির্ধারণ করা হয়েছে? অনেকে তো এটাকে ডিসেম্বর পর্যন্ত এটার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। না, আমরা এটা প্রথমে ছিল মার্চ মাস থেকে দেওয়ার বিধান ছিল, এবং প্রথম 1 মাসের টাকা কিন্তু ব্যাংকগুলি যেভাবে পেরেছে আমাদের কাছ থেকে নিয়েছে, কাউকে ফোর্স লোন করে, কাউকে বিভিন্ন ভাবে মানে টাকাটা কিন্তু প্রথম মাসের একটা কিস্তি নিয়েছে। দ্বিতীয় মাস থেকে সরকার আবার পরবর্তীতে এটা স্থগিত যখন করলো সেপ্টেম্বর পর্যন্ত করেছে, সেপ্টেম্বর পর্যন্ত থেকে আবার এটা শুরু করতে হবে। 18 মাসের কিস্তিটাকে আমরা বলেছি 60 মাস করতে, বাংলাদেশ ব্যাংক থেকে সেটাকে 36 মাস করার জন্য একটা সুপারিশও ছিল, কিন্তু সেটাকে এখনো করা হয়নি। সেটাকেও আমরা আবারও আবেদন করেছি যে এটাকে অন্তত কিস্তিটা পরিশোধ যেন 60 মাসের করার জন্য কিস্তির ইয়েটা কিন্তু বিশ্বব্যাপী যে মন্দা ভাব, সেই মন্দাভাবে কিছুটা চাঙ্গা অবস্থা ভ্যাকসিনেশনের পর তৈরি হয়েছে। আপনারাই বিভিন্ন সময় বলছেন, বিভিন্ন বিশেষ করে আমি যদি তৈরি পোশাকের কথাও বলি, যে সেখানে বলা হচ্ছে বিভিন্ন অর্ডার পাচ্ছে, এখন তাদের এই সুদ সহ যে ঋণ তারা নিয়েছে সেটা শোধ করবার কিছুটা সময়ে না বাড়ালেও তারা শোধ করতে পারবেন, এরকম কথাও বিভিন্ন জায়গা থেকে আছে। সেই আলোচনা নিয়ে আমি আবারও ফিরবো, আমাকে এই মুহূর্তে একটি বিরতি নিতেই হচ্ছে। সম্মানিত দর্শক, ইভারি 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন।
সম্মানিত দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি রয়েছেন আজকের এই আলোচনায়। আলোচনা করছি আমরা ব্যবসা বাণিজ্যে প্রণোদনার প্রভাব এই শিরোনামে। এই পর্যায়ে আসতে চাই ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আপনার কাছে। যেটা হাবিবুর রহমান চৌধুরী বলছিলেন যে এসএমই খাতে যে প্রণোদনা দেয়া হয়েছে সেই প্রণোদনার 80% ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে আমি জানতে চাই যে 80% যদি বিতরণ করা হয়েই থাকে তাহলে এসএমই খাতে এখনো যে নানান ধরনের অভিযোগগুলো আমরা গণমাধ্যমেও দেখতে পাই একদম সেই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে, তাহলে কি এই প্রণোদনা যেটা ছিল সেটা কি অনেক বেশি অপ্রতুল ছিল, আরো বেশি বাড়ানো, যেটা আমি প্রথমবার আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আরো এখন বিভিন্ন প্রণোদনা প্যাকেজ এসএমই খাতে ঘোষণা করা দরকার বলে আপনি মনে করছেন কিনা? নিশ্চয়ই, কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের ইকোনমির যদি কন্ট্রিবিউশনের কথা বলেন জিডিপির দিক থেকে, আমরা বলি ম্যানুফ্যাকচারিং খাতের কন্ট্রিবিউশন এখন 35% বেশি, কিন্তু তার মধ্যে এসএমইদের অবদান কিন্তু 25%। তাহলে বড় শিল্প খাত কিন্তু মাত্র 10%। এবং যদি সংখ্যার দিক থেকে বলি, কর্মসংস্থান হচ্ছে প্রায় 90% বেশি এসএমই খাত। এবং 2013 সনের হিসাব মতে কিন্তু আমাদের এসএমই সংখ্যা হচ্ছে প্রায় 78 লক্ষ, এখন সেই সংখ্যা নিশ্চয়ই কোটির কাছাকাছি। তো তাহলে এত বিশাল সংখ্যক এসএমইর জন্য 20,000 কোটি টাকা খুবই অপ্রতুল, এটা আমি মনে করি। এবং এসএমইদের এই যে বিভিন্ন অভিযোগ আসছে যে আমরা পাইনি, আসলে মোট 78 লক্ষের মধ্যে যদি 20,000 কোটি টাকা কতজনকে দেওয়া সম্ভব হয়েছে, কতজনকে দিতে পারবে? যদি 10 লাখ টাকা করে গড় হিসাব করেন তাহলে কতজন পাবে? এখন এরপরে যে তৃতীয় প্যাকেজটা এখন আসছে মাত্র 1500 কোটি টাকা। আমি মনে করি যে আসলে এসএমইদেরকে বাঁচিয়ে রাখার জন্য, এসএমই খাতকে বাঁচিয়ে রাখার জন্য এই প্যাকেজটা আরো বেশি বাড়ানো দরকার। তাহলে হবে কি, আমাদের মোটামুটি সকল সেক্টরের এসএমই খাতগুলো উপকৃত হবে এবং এই অভিযোগটা আমরা কম শুনতে পাবো। খুব সহজভাবে বলি, যেমন আমাদের মাত্র 100 কোটি টাকা আমরা দিচ্ছি, এখানে কিন্তু প্রচুর আমাদের কাছে টেলিফোন আসছে, স্যার আমরা ব্যাংকে যাচ্ছি, আমরা তো পাচ্ছি না টাকা। আমি বললাম যে আমরা তো টাকাই দিচ্ছি মাত্র 100 কোটি, তাও 8-10টা ব্যাংকে ভাগ করে দিয়েছে, সবাই একসঙ্গে চাইলে আপনারা পাবেন না। মানে চাহিদার পরিমাণটা প্রচুর, এবং আমরা আগামী অর্থ বছরে 200 কোটি টাকা পাবো, অন্যরাও পাবে। বাট এটাও আমি মনে করি অপ্রতুল। আমাদের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য, যেটা আমাদের হাতুম সাহেব বললেন, যে শিল্প খাতে সামগ্রিক ভাবে প্রণোদনার প্যাকেজ যে কোনো ভাবেই হোক আরো পরিমাণ বাড়ানো উচিত। আর 4% খুবই আমি মনে করি যে একটা ভালো উদ্যোগ সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী সহ অর্থ বিভাগকে ধন্যবাদ জানাতেই হয়। আমার মনে হচ্ছে এই পরিমাণটা বাড়ানো উচিত। আর এই 20,000 কোটি টাকা যেটা বাকি অংশটুকু একটু দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে, কারণ 1 বছরের বেশি সময় হয়ে গেল। যদিও আমরা এখন দেখছি যে আল্লাহর রহমতে আমরা বাংলাদেশিরা আসলে সব মিলিয়ে যে স্ট্রাগল আমরা করতে পারি, আমরা দেখেন কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এক্সপোর্ট কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এখন প্রণোদনার প্যাকেজ 20,000 কোটি টাকার শতভাগ এখনো বিতরণ হয়নি, পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম। তারপরে কিন্তু আমাদের এসএমই খাত সহ অনলাইনে ব্যবসা করে অনেক ছেলেমেয়েরা এখন ঘরে বসে ব্যবসা করেও কিন্তু তারা ব্যবসাটা অনেকেই টিকিয়ে রেখেছে। এবং একটা সিপিডির গত 2 মাসের আগে একটা স্টাডি দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে ছোট বড় সকলেই কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আমাদের ইকোনমি অর্থাৎ এক্সপোর্ট বেড়েছে। মানে যেই তুলনায় অন্যান্য দেশের তুলনায় আমরা বলি যে আমাদের সারা পৃথিবীর তুলনায় আমাদের জিডিপি এখনো ভালো। তার কারণটা হচ্ছে আমাদের বড় ছোট মাঝারি সবাই কষ্ট করে হোক, যে কোনো ভাবে হোক, ঘুরে দাঁড়িয়েছে এবং এই সামর্থ্য তারা অর্জন করেছে। এই তাদের সামর্থ্যের সঙ্গে যদি আমরা প্রণোদনার প্যাকেজটা আরো বাড়াতে পারি, আর বেশি করে এবং সহজ শর্তে নির্ভেজাল বা হয়রানি মুক্ত ভাবে আমরা বিতরণ করতে পারি, তাহলে কিন্তু এই ঘুরে দাঁড়ানোটা আরো অনেক সহজ হবে। নিশ্চয়ই। ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, আরেকটি ছোট্ট প্রসঙ্গে আপনার মন্তব্যটা জেনে নিতেই চাচ্ছি, সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তা যারা রয়েছে, আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নারী উদ্যোক্তারা তো আসলে অনেক এগিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু করোনার এই 1.5 বছরে তারা আসলে অনেকটাই বেশি পিছিয়ে পড়েছেন। সেখানে সেই যে ঋণ পাওয়ার ব্যাপারটি ঘুরে ফিরে আবারও আসছে, সেই ক্ষেত্রে যে উইমেন যে চেম্বারগুলো রয়েছে, কারণ তারা বলছে যে তারা ঋণ পাচ্ছে না, কারণ তারা কোনো যে গ্যারান্টার পাচ্ছে না। উইমেন চেম্বারগুলো সেক্ষেত্রে সামাজিক গ্যারান্টার হতে পারে কিনা, আপনার কি মনে হয়? আমরা এই 100 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ পাওয়ার পরে আমরা দেশের সকল উইমেন চেম্বার, সাধারণ চেম্বার, বিসিসিআই, ঢাকা চেম্বার সবার সঙ্গে একাধিক এবং প্রত্যেকটা সভাতেই অনলাইন অফলাইন 2 জায়গাতে আমাদের ব্যাংকার রাখছিলেন। এই কিন্তু একটা সুখের খবর হচ্ছে
আমাদের এসএমই ফাউন্ডেশনের যে নরমাল ক্রেডিট, যেটা আমরা ক্রেডিট হোলসেলিং এ দিতাম, সে সময় কিন্তু আমাদের নারী উদ্যোক্তাদের ঋণ পাওয়ার হার 25% কাছাকাছি ছিল। এবং এখন যেটা আমরা দিচ্ছি 100 কোটি টাকা, এখানে কিন্তু আমরা নীতিমালাই করেছি যে 30% আমরা উন্নীত করব মিনিমাম। এবং আমি বলেছি যে যদি কোনো ব্যাংক এটা 50% উন্নীত করতে পারে নারী উদ্যোক্তাদেরকে, তাহলে আমরা তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করব। এবং আমাদের নারী উদ্যোক্তাদেরকে এই যে ম্যাচ মেকিং এর মাধ্যমে তাদের যে এই সমস্ত শর্টফলের কথা বলা হয়ে থাকে সাধারণত, আমরা সেটা মিনিমাইজ করার চেষ্টা করছি। ট্রেড লাইসেন্স পাওয়া থেকে শুরু করে তাদের ব্যাংকেবল করার জন্য, স্টেটমেন্ট তৈরি করার জন্য একটু সময় লাগবে। রাতারাতি হয়তো ধরেন এখন 20,000 কোটি টাকার মধ্যে কিন্তু মাত্র যে 80% দেওয়া হয়েছে বলছি, তার মধ্যে কিন্তু লেস দেন 6% পেয়েছে নারী উদ্যোক্তা। আমাদের প্যাকেজে কিন্তু 30% উন্নীত হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কিন্তু তৈরি হচ্ছে। এবং সামনে আমরা ক্রমাগত ভাবে যাকে আমরা বলি ফিনান্সিয়াল লিটারেসি বা ট্রেনিং দেওয়াটা, এটা কিন্তু আমরা সকলের জন্য বাড়িয়েছি, তাতে করে ভবিষ্যতে নারী উদ্যোক্তারা খুব ভালো সংখ্যায় অথবা হারে পার্সেন্টেজ হারে কিন্তু ঋণ পাবেন। এই সামর্থ্য এবং সামর্থ্য কথা বলা কিন্তু অনেক বেড়েছে এবং সামনে ইনশাল্লাহ আরো বাড়বে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই ক্ষেত্রে আবারও একটু বলবো, আমাদের ব্যাংক নন ব্যাংক তারা যদি একটু নারী উদ্যোক্তাদের, তারা এমনিতে তারা পিছিয়ে আছে নারী উদ্যোক্তা, তারা যদি অন্যদের মতো 10 জন হিসাবে অ্যাভারেজ ট্রিট করে, তাহলে কিন্তু নারী উদ্যোক্তারা পিছিয়ে থাকবে। এবং সেটা হলে আমাদের 2041 সনে পৌঁছা আমাদের একটু কঠিন হবে। আমি বলবো নারী উদ্যোক্তাদের বিষয়গুলো একটু লাইটলি দেখে তাদেরকে আরো এনকারেজ করে, ফাইন্যান্সিয়াল লিটারেসি তাদেরকে বাড়িয়ে, তাদেরকে হাতে হাতে সহযোগিতা করে আমাদের ঋণ সহ সামগ্রিকভাবে উদ্যোক্তা হওয়ার জন্য তাদের পাশে আমাদের সকলেই থাকা উচিত। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান আপনাকে। আপনি যুক্ত হয়েছিলেন, আমাদেরকে অনেক মূল্যবান তথ্য দিলেন। এই পর্যায়ে আসতে চাই জামাল উদ্দিন আপনার কাছে। আমি একদম শুরুতে যখন আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনি বলতে চেয়েছিলেন ক্ষুদ্র, এবং আমি আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তা রয়েছে বা অতি ক্ষুদ্র, তাদের জন্য তো আলাদা প্রণোদনা প্যাকেজ, বড় উদ্যোক্তাদের জন্য আলাদা। এই প্রসঙ্গেই আপনি বলতে চেয়েছিলেন, যদিও থামিয়ে আমি অন্য অতিথির কাছে চলে গিয়েছি। জি ধন্যবাদ। যেটা আমরা বলতে চাইছি যে আমরা ধরেন উন্নত দেশের স্বপ্ন আমরা এখন দেখছি, তাহলে উন্নত দেশে যেতে হলে বা আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পথে আমরা এগুচ্ছি, তাহলে আমরা সবাইকে নিয়ে এগুতে হবে, কাউকে পিছনে ফেলে নয়। সে অর্থে আমরা যে বড়দের জন্য যে সুবিধাগুলো আমরা পেয়েছি এবং কুইক ব্যাংকগুলো যেভাবে ডিসবার্স করেছে বড়দের টাকাটা, সেই তুলনায় ছোটদের সেইভাবে ডিসবার্সমেন্ট হয়নি, যেটা আপনি আজকের আলোচনায় উঠে এসেছে। অথচ আপনি দেখেন যে এটা লেবার ওরিয়েন্টেড, এসএমই খাতটা হলো সবচেয়ে শ্রমঘন ইন্ডাস্ট্রি। এখানে তাদের প্রতি ফোকাস দিতে হবে। এই জন্য আমাদের অনেক বেকারত্ব আছে, এবং যদি একটা এসএমই বা একদম মাইক্রো এমএসএমই যদি উঠে আসে, তাহলে আপনি দেখবেন আরেকটা যে বেকার, সেও কিন্তু অনুপ্রাণিত হবে, এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখতে পারে। এটা যে হিসাবের কথা বললাম। আর কিছু আছে আপনি দেখবেন যে যারা আনঅর্গানাইজড সেক্টর, যারা নিজেরা এই ধরনের ফেরিওয়ালা, নিজে একটা কিছু করছে, খুবই ক্ষুদ্র পুঁজির লোক, এই করোনার কারণে এদের ব্যবসা বাণিজ্য সব ভেস্তে গেছে, এরা টিকে থাকতে পারছে না। আপনি ঢাকা শহরে দেখবেন যে অনেকেই চাকরি বাকরি না পেয়ে নিজের উদ্যোগে কিছু টাকা জোগাড় করে বা ধার দেনা করে ব্যক্তিগতভাবে শুরু করছে। এই ব্যবসাগুলো কিন্তু আমাদের ইকোনমিকে অনেক টিকে, আমরা গভর্নমেন্ট থেকে এদের দিকে কিন্তু নজর দেওয়া লাগে না। যেমন আমরা দেখেছি বাজেট যে আলোচনা, সেই বক্তব্যেও মাননীয় অর্থমন্ত্রীও এসএমই খাতকে খুবই প্রশংসা করেছেন, কিন্তু বাস্তব যদি দিকে আমরা তাকাই, সেই বাস্তবায়নের দিকে তারাই আসলে প্রণোদনার যে প্যাকেজ সেটা আসলে কম পাচ্ছে, এটা বলতে চাচ্ছেন বড় উদ্যোক্তাদের তুলনায়। আমরা কম তো হবে, যেহেতু আমি বললাম যে আমার স্বপ্ন কি উন্নত দেশে যাওয়া, সুতরাং আমাকে এখানে আরো বেশি থ্রাস্ট দিতে হবে, গুরুত্ব দিতে হবে। আর যেই বাজেটটা হয়েছে, যদিও গতকালকেও একটা নতুন 2,500 কোটি টাকার একটা বাজেট আমরা এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক থেকে পেয়েছি এসএমই খাতের জন্য। তো এই ক্ষুদ্র খাতকে আমরা এখন এগিয়ে নিতে হবে। বড়দের অনেক ব্যাপার স্যাপার থাকে, অনেক ফাঁকিঝুঁকি থাকে, কিন্তু ছোটদের জন্য তাদের লবিস্ট গ্রুপ থাকে না, ছোটরা নিজেরা কারো কাছে বলতে পারে না। আপনি যেমন নারীদের কথা এখানে উঠে এসেছে, নারী উদ্যোক্তা আপনি দেখবেন আপনার অফিসের আশপাশে দেখবেন অনেক জায়গায় লেখা আছে যে নারী কাউন্টার, কিন্তু আপনি ওখানে দেখবেন যে নারীদের জন্য কোনো সেবা নাই। বাস্তবতা হলো এটা। তারপরে হাতেম ভাই যে জিনিসটা বললেন যে চট্টগ্রাম উনার সদস্য একজন উদ্যোক্তা, তিনি যে ব্যাংক লোন না নিয়ে উদ্যোক্তা হয়েছেন, এটাই তো বড় বিষয়। তাইলে আমি তাকে সাপোর্ট কেন করবো না? কিন্তু যেহেতু আপনার ক্রেডিট হিস্ট্রি নাই, আমাদের ব্যাংকগুলো নরমালি, আমরা হাবিবুর রহমান চৌধুরীর কাছে শুনবো। জি, আপনি বলুন। ক্রেডিট হিস্ট্রি না থাকলে আমরা তাকে ঋণ দিতে উৎসাহিত হই না ব্যাংকগুলো নরমালি, কিন্তু এটা তো হওয়া উচিত না। এখন ব্যাংক বলে যে না, তার তো আমি দেখতেছি না সে কতটা আমার রিস্কি, কতটা আমার অ্যাসেসমেন্ট করা লাগে, অনেক ঝামেলা, এবং সেক্ষেত্রে নতুন ক্লায়েন্ট হলে তাকে খুবই অল্প পরিমাণ কিছু লোন দিয়ে শুরু করা যায় তারটা এইভাবে। কিন্তু তার যদি দরকার হয় 5 কোটি, আপনি তাকে 50 লাখ দিলেন,
তাহলে তো তার পারপাস সার্ভ হলো না। তো এই যে বিষয়গুলো ব্যাংকিং সেক্টরে, এটা হাবিবুর রহমান সাহেব হয়তো বলবেন, বা আমি মনে করি এটা পলিসির ব্যাপার, বাংলাদেশ ব্যাংক এটা দেখা উচিত। এই বিষয়গুলো অনেক জায়গায় আমরা ব্যাংকিং খাতে অনেক টাকা চলে যাচ্ছে, আমরা শুনতেছি পত্রে নিউজ হচ্ছে যে আত্মসাৎ হচ্ছে অনেক কিছু। তাহলে আমি যদি একদম মাইক্রো লেভেলে যদি কিছু টাকা দিই, নারী উদ্যোক্তাদের এইভাবে কিছু টাকা দিই, সেটা যদি আমার 100% যদি রিকভারি না হয়, তথাপি আমার যে কিছু কর্মসংস্থান সুযোগটা হচ্ছে, এটার ইম্প্যাক্টটা তো আমার জিডিপিতে পড়তেছে। তাহলে আমি যদি একদম সহজ করে আমাদের দর্শকদের জন্য বোঝার চেষ্টা করি, যে ব্যাপারটা দাঁড়াচ্ছে ব্যাংক আশ্বস্ত হতে না পারলে তাকে ঋণ দিচ্ছে না। একদম ক্ষুদ্র যে উদ্যোক্তা, নতুন যে উদ্যোক্তা, তার ব্যাপারে ব্যাংক আশ্বস্ত হতে পারছে না, তাই সে ঋণ পাচ্ছে না। সেক্ষেত্রে আসলে আমরা যে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কথা বলি এবং এসএমই খাতের এত প্রশংসা করি যে তারা আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ভূমিকা রাখছে, তাহলে সেটা আসলে কি করে এগোবে? সেটা কি আসলে এগোনো সম্ভব যদি আশ্বস্ত না হওয়ার জায়গাটা থেকেই তারা না পায়? এখন আমাদের যে সিস্টেমেটিক এই জটিলতাগুলো দূর করতে হবে। আমাদের আসলে যে প্রবলেমসগুলো কোথায়, যেমন আজকে আমরা কিছু আলোচনা এখানে ফাইন্ডিংস উঠে এসেছে যে এই প্রবলেমগুলো হচ্ছে। এখন ব্যাংক হয়তো তার বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, এর বাইরে সে যেতে পারবে না। এখানে কিছু লিবার্টি আমার মনে হয় দেওয়া উচিত। একজন ম্যানেজার যদি মনে করে যে তার পার্সোনাল অ্যাসেসমেন্টে যে না, আমি এই উদ্যোগটাকে টেনে তুলতে পারবো, তাহলে কিন্তু তার কিছু ক্ষমতা এখানে দেওয়া উচিত এবং সেটা করা উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারবো, বাংলাদেশের একটা বেসরকারি ব্যাংকের পরিচালক, উনাকে এক সময় উনি খুবই ক্ষুদ্র ব্যবসা করতো, খুবই ক্ষুদ্র। আরেকটি বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা তাকে উঠে আনছে, এনে নিজ দায়িত্বে লোন দিয়ে দিয়ে বড় করে 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 ইভেন উনি গুলিস্তানে একটা দোকানে গিয়ে রমনা ভবনে টাই কিনে দিয়েছে উনি যখন প্রথম বিদেশে যায়। আজকে সেই উদ্যোক্তা একটা ব্যাংকের পরিচালক। তাহলে ওই ব্যাংকের লোকটাই, কর্মকর্তাই তাকে উঠে আনতে ভূমিকা রাখছে। আমার মতে যে এখানে কিছু স্বাধীনতা দেওয়া দরকার। সব জায়গায় আমি যদি একদম আমার কাগজ কলমের মধ্যে আমি টাইট করে ফেলি, এটা আমার মনে হয় ঠিক না। আমরা একটা উদ্যোক্তা অ্যাসেসমেন্ট করার ক্ষমতা একটা ব্যাংকের ম্যানেজার আছে, তারা দীর্ঘদিন থেকে যখন সেই ট্রানজ্যাকশনটা করে। নিশ্চয়ই সময় থাকলে আমি আপনার কাছে আবারও আসবো। শুনে আসতে চাই হাবিবুর রহমান চৌধুরীর কাছ থেকে। হাবিবুর রহমান চৌধুরী, যে বিষয়গুলো উঠে আসলো আমাদের সম্মানিত অতিথিদের আলোচনায়, একটি কথা এখানে মোহাম্মদ হাতেম যেটা বলেছিলেন যে লোন কম যার, তাকে ওয়ার্কিং ক্যাপিটালও কম দেয়া হচ্ছে, এই একটি বিষয় নিশ্চয়ই আপনি বলবেন। আরেকটি ব্যাপার তো জামাল উদ্দিন বললেন, এই যে আশ্বস্ত হতে না পারলে ব্যাংক তার সেই ঋণ যে দেয়া, সেই টাকাটা উত্তোলন করতে না পারলে তার ব্যাপারে ঋণ দিতে উৎসাহিত হচ্ছে না। এই জায়গাগুলোতে আসলে ব্যাংক কি এতটাই কঠোরই থাকবে, নাকি আরো তাদের দারু উন্মোচন করবে আমাদের যারা রয়েছে একদম ক্ষুদ্র থেকে শুরু করে বড় উদ্যোক্তা তাদের জন্য? ধন্যবাদ ফেরদৌসী। আসলে খুব ভালো ভালো কিছু প্রসঙ্গ আমাদের ডিসকাশনে এসেছে এবং আমি সম্পূর্ণ একমত আমাদের সাংবাদিক ভাইয়ের সাথে, হাতিম ভাই যেটি বললেন এবং মফিজ সাহেব যেটি বললেন, যে কয়েকটি সেক্টর, একটি হচ্ছে এসএমই সেক্টর, যেটির খুব বেশি প্রায়োরিটি পাওয়া উচিত এবং একদম কারণ হচ্ছে যে এসএমই সেক্টর হচ্ছে এমন একটি সেক্টর যেটি সবচেয়ে বেশি এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করে এবং বাংলাদেশের মতো একটি অর্থনীতিতে সেটি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এর সাথে নারী উদ্যোক্তা যারা আছেন সেটিও ইম্পর্টেন্ট। এবং এই যে এই গুরুত্বপূর্ণ খাতটি, এটিকে মাথায় রেখেই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, আপনি দেখবেন যে বাংলাদেশ ব্যাংকের যে কোনো পলিসি থেকেই এমএসএমই সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং এগ্রিকালচার সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হয়ে থাকে। আমি একটু ডিফেন্ড করব না, আমি বলি বাংলাদেশের এই, আপনি যদি বলেন স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে অর্থনৈতিক যে উন্নয়ন, সেই উন্নয়নে কিন্তু ব্যাংকের যে ভূমিকা সেটি কিন্তু কারো অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রি যতখানি ঝুঁকি নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে লোন দিয়েছেন, ক্রেডিট দিয়েছেন, এটি আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে এটি একটি রেকর্ড এবং সেটির ফলশ্রুতিতেই আজকের যে বাংলাদেশের একটি মিড সাইজ ইকোনমি আমরা পাচ্ছি, সেটা কিন্তু সেই ব্যাংকিং খাতের একটি বড় ধরনের অবদান কিন্তু আছে। আমি যদি খুব সহজভাবে এক্সপ্লেন করতে চেষ্টা করি, সেটি হলো যে দেখেন, একটি সমগ্র দেশের যে পরিমাণ ডিপোজিট থাকে, এই ডিপোজিট নিয়েই কিন্তু ব্যাংকগুলো লোন দেয়। আপনি দেখবেন যদি ডিপোজিট এবং লোনের রেশিও দেখেন বাংলাদেশে, এটি কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট, প্রায় 90% উপরে কিন্তু যে ডিপোজিট আসে সেটি কিন্তু লোন দিচ্ছে। এখন তাহলে ব্যাংকগুলো লোন দিতে কার্পণ্য করছে কোথায়, সেটি আমার একটি প্রশ্ন। আরেকটু আমি কারেক্ট করতে চাই, সেটি হলো যে
যে স্যালারি ওয়েজেস সাপোর্ট 5,000 কোটি টাকার ঘোষণা করা হয়েছিল, আপনি প্রথমে বলেছিলেন যে অনেকে কি তাহলে এ কারণে জব হারালো কিনা যে ব্যাংকগুলো ডিসবার্স করেনি। 100% 5,000 কোটি টাকার মধ্যে 100% ডিসবার্সমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখানেও ব্যাংকগুলো আমার মনে হয় যে খুব অ্যাগ্রেসিভলি বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের মনিটরিং এ খুব অ্যাগ্রেসিভলি ডিসবার্সমেন্ট গুলো করেছে। এবং এবং এর সাথে আরেকটিও বললেন যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির জন্য যে 40,000 করোড় টাকা, আগে 30,000 করোড় ছিল, আরো 10,000 করোড় টাকা বাড়িয়েছেন, সেখানেও কিন্তু ইমপ্লিমেন্টেশন কিন্তু একদম হাইয়েস্ট গ্রেড। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আমার মনে হয় আমাদের যেটি মফিজুর রহমান সাহেব বললেন যে আরো এই অ্যামাউন্টটা যদি আরো বাড়ানো যায় তাহলে মনে হয় সেটি হয়তো বিভিন্ন খাতের জন্য সহায়ক ভূমিকা হিসেবে পালন করবে। জি, সেক্ষেত্রে তাহলে আমরা যে এই যে ছোট ছোট গণমাধ্যমে উঠে আসা তথ্যগুলো যে আপনারা সত্যিই কি কাগজপত্রের একেবারে যদি সহজ করে জানি যে কাগজপত্রের ঝামেলাগুলো সত্যিই কি ব্যাংক তৈরি করে কিনা, জটিলতা তৈরি করে কিনা একদম ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য? আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমরা যদি ব্যাংকগুলো যদি লোন দিতে পারে তাহলে কিন্তু ব্যাংকের লাভ, এটি কিন্তু বুঝতে হবে। কারণ ব্যাংকের তখন যদি লোন দিতে পারে ইন্টারেস্ট ইনকাম ব্যাংকের হবে। সো প্রত্যেকটা ব্যাংকে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ যে কিভাবে লোন দেওয়া যায়। আপনি আজকের ডেটের কথা যদি আমি বলি, সেখানে ব্যাংক কোনো ধরনের বৈষম্য তৈরি করে কিনা? ব্যাংকের তো কোনো আলাদা ইন্টারেস্ট নেই যে কোনো বৈষম্য তৈরি করে ব্যাংকের লাভটা কি। ব্যাংক দেখবে যে তার যে ফান্ডটি আছে সে ফান্ডটি রিস্ক অ্যাড্রেস করে যত বেশি ডিসবার্সমেন্ট করা যায়। আজকে দেখেন মার্কেট কিন্তু মানি মার্কেট কিন্তু খুব লিকুইড এবং ব্যাংকগুলোর মধ্যে খুব কম্পিটিশন চলছে যে কে বেশি লোন কত তাড়াতাড়ি দিতে পারে। আমরা আজকেও একটি মিটিং করলাম যে লোন ডিসবার্সমেন্ট কত বেশি বাড়ানো যায়। সো ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা থাকবে। এখন একটি কথা বলি, একটা হলো যে সম্পদের তো একটি লিমিটেশন থাকে সবসময়, এটি একটি সাইড। আরেকটি হচ্ছে সামগ্রিক ব্যাপার, সেটা হলো যে যেমন আমি খুব ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো যারা আছে এদের কথা বলি, সামগ্রিকভাবে এদের বুকস অফ অ্যাকাউন্টস আপনার তো মিনিমাম একটা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হয়। কিন্তু আমাদের যে কমপ্লেক্স বিজনেস এনভায়রনমেন্ট, আপনি একটি ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করে না। কিন্তু এখন ব্যাংকের তো মিনিমাম একটা কাগজপত্র লাগে যেটির বেসিসে ব্যাংক এই লোনগুলো দিতে পারে। কারণ আমি আবারও বলছি যে ক্রেডিট রিস্কটা কিন্তু ব্যাংকের ঘাড়েই আছে এবং ব্যাংকের কিন্তু নিজস্ব টাকা না, এই সাধারণ মানুষের টাকা নিয়ে কিন্তু ব্যাংক ব্যবসা করছে। সো ক্রেডিট রিস্কের ওখান থেকে যদি ব্যাংক এমন ভাবে করে যে সব টাকা আমি দিয়ে দিলাম, কোনো কিছু দেখলাম না, তাহলে কিন্তু আলটিমেটলি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, এদেশের সাধারণ মানুষ, এরাই কিন্তু সাফার করবে। সো এটি একটি সামগ্রিক ব্যাপার। আমার মনে হয় যে অনেক স্টার্টআপ কোম্পানিও কাজ করছে এখানে, খুব বাংলাদেশে খুব ভালো ভালো কাজ হচ্ছে। এবং আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকও একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে যারা এই এমএসএমই নিয়ে কাজ করছে। এমএসএমই ব্যবসায়ীরা কিভাবে খুব স্বল্প খরচে তাদের বুকস অফ অ্যাকাউন্টস গুলো মেনটেন করতে পারে, সে ধরনের অনেক ধরনের কাজ হচ্ছে। এখন আপনি জানেন যে গভর্নেন্স একটি ইস্যু আছে, যেখানে অনেকে ট্যাক্সের ব্যাপার আছে, ওখানে কেউ যদি ফাঁকি দিতে চায় তাহলে সে প্রপার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে চায় না। তো আমি যেটা বলছি এটি কিন্তু একটি সামগ্রিক ব্যাপার এবং আমি আশাবাদী যে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই ছোট ছোট সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এবং যেভাবে লোন ডিসবার্সমেন্ট হচ্ছে আমি মনে করি যে এটি সঠিক পথেই বাংলাদেশ ব্যাংক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে পলিসি ফ্রেমওয়ার্ক এবং মনিটরিং এর মধ্যে সঠিক পথে আগাচ্ছে। বাট এটি যদি আরো অ্যাগ্রেসিভলি ডিসবার্স করা যায় তাহলে তো আরো ভালো। জি, নিশ্চয়ই আসবো মোহাম্মদ হাতেম আপনার কাছে। আপনি আপনার আগের আলোচনায় বলেছিলেন যে অসহযোগিতার কথা, যে শুধুমাত্র অসহযোগিতার কারণে 50% পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। কিন্তু হাবিবুর রহমান চৌধুরী বললেন আসলে তাদের কোনো ধরনের লাভ বা এখানে কোনো ধরনের ইন্টারেস্ট নেই যে আসলে বৈষম্য, এই যে বৈষম্য তৈরি করা, তারা লোন দিতে পারলে তারা যে কাউকেই লোন দিবে। সেই জায়গাটায় আপনি আসলে কি বলবেন? দেখেন, হাবিব চৌধুরী সাহেব একটা খুব মূল্যবান কথা বলেছেন যে বাংলাদেশের উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকগুলি কিন্তু বিশাল ভূমিকা, এটা কোন রকমের সন্দেহ। এবং আমি আমার 35 বছরের এই অভিজ্ঞতা থেকে, আমার ব্যবসার জগতে যে 35 বছর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, একটা ব্যাংক ইচ্ছা করলে যে কোনো একজন ব্যবসায়ীকে বা একজন উদ্যোক্তাকে এইবারে উঠিয়ে আনতে, খুব সহজে উঠিয়ে আনতে পারে এবং এটা করেছেন ওরা। কিন্তু আবার ব্যাংকগুলির অসহযোগিতার কারণেও যে এদেশে অনেক উদ্যোক্তা
হারিয়ে গেছে তারও অনেক নজির কিন্তু রয়েছে। এবং আপনি যদি এখানে যদি দেখেন যে এই এসএমই লোনের যে 20,000 কোটি টাকা লোন এখনো কিন্তু ডিসবার্সমেন্ট শেষ হয়নি এখনো, এবং এই পর্যন্ত বোধহয় 3 বা 4 বার সরকার এটা টাইম এক্সটেনশন করেছে এটা ডিসবার্সমেন্টের জন্য, তারপরও হয়নি। কারণ এটাকে এই এসএমই যারা উদ্যোক্তা তাদেরটা কিন্তু ডিসবার্সমেন্ট হয় নাই, কিন্তু বড় উদ্যোক্তাদের যেটা সেটা কিন্তু হয়ে গেছে। কারণ বড় উদ্যোক্তাদের সাথে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনটা অত্যন্ত মধুর, যার কারণে সেখানে ডিসবার্সমেন্টটা খুব যত সহজে হয়েছে। শুধুই কি মোহাম্মদ হাতেম শুধুই কি সম্পর্ক মধুর, নাকি হাবিবুর রহমান চৌধুরী আরো বললেন যে ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক সময় সেই যে প্রপার যে পেপারসের কথা বলা হলো, বুকসের কথা বলা হলো, যেটা মেইনটেইন করতে হয় ব্যাংকে, সেটুকুও তারা সাবমিট করতে পারে না, সেই জায়গাটায় সমস্যাটা তৈরি হলো কিনা? একেবারেই সঠিক। এখন একজন ক্ষুদ্র উদ্যোক্তা পক্ষে অনেক ক্ষেত্রেই ব্যাংকের এত রকমের রিকোয়ারমেন্ট ফুলফিল করা সম্ভব হয়নি, বিধায় কিন্তু এই আপনার এসএমইর যে লোনগুলি এখনো পুরোপুরি ডিসবার্সমেন্ট হয়নি। আমার সামনে আমার এখানে কয়েকজন উদ্যোক্তা এখন বসা আছেন, যারা আমাকে যখন নারায়ণগঞ্জে যখন একটা কমিটি হলো যে এসএমই উদ্যোক্তাদের ঋণ বিতরণের জন্য কমিটি করা হলো, সেই কমিটি থেকে বলা হলো বিসিক থেকে সুপারিশ দেওয়ার জন্য কিছু উদ্যোক্তার যাদেরকে লোন দেওয়া যেতে পারে, তো বিসিকের এখান থেকে 30 জনের একটা তালিকা দেওয়া হলো সুপারিশ করে, সেই 30 জনের একজনও কিন্তু লোন পায়নি, আমার কাছে যতটুকু তথ্য আছে। তো তার মানে কি এদের পক্ষে হয়তো ব্যাংকের যে কাগজপত্রের যে রিকোয়ারমেন্ট বা আদার্স যে রিকোয়ারমেন্ট ছিল সেগুলো হয়তো তাদের পক্ষে ফুলফিল করা সম্ভব হয়নি, যার কারণে তারা পায়নি। তবে এই উদ্যোক্তাদেরকে যদি ওই যে যেটা আমার জামাল ভাই যেটা বললেন যে অন্তত ম্যানেজার যদি এই ক্ষমতা থাকতো যে তিনি একজনকে দেখে তাকে নার্সিং করে যদি উঠে আনার মতো তার ওই ক্যাপাসিটি বা তার কাছে ওই দায়িত্ব যদি তার উপর থাকতো, দেওয়া যেত, তাকে যদি হাত পা বেঁধে দেওয়া না হতো, তাহলে হয়তো এখানে অনেককেই ওই ব্যাংক লেভেল থেকে তাকে দিয়ে দেওয়া যেতে পারতো, সেটা করা যায়নি। দ্বিতীয়ত হলো আপনি গত আলোচনার লাস্টে যে কথাটা আপনি বলছিলেন যে এখন আমাদের যে ঋণটা দেওয়া হয়েছে এটা দেওয়ার সময় হবে না কেন বা হয়েছে হয়তো, সেখানে আমি এই কথা একদম এটা আপনারা পরিষ্কার, আপনারা হয়তো পত্রপত্রিকাও দেখেছেন, আমাদের যে বায়াররা যে আমরা আবারও ধন্যবাদ জানাই যে আমাদেরকে টিকে থাকার জন্য, ঘুরে দাঁড়াবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সুযোগটা করে দিয়েছিলেন সেইটার জন্য কিন্তু আমরা টিকে থেকে ঘুরে দাঁড়াবার চেষ্টা কিন্তু আমরা আছি। কারণ একটা প্রতিষ্ঠান যদি একবার বন্ধ হয়ে যায়, ব্যাংকের যে সিস্টেম বর্তমানে সেই সিস্টেমে ওই প্রতিষ্ঠান কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তো আমাদের যে অন্তত বন্ধ না করে টিকে থাকতে পেরেছি এই জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা, দ্বিতীয়ত হলো যে এই প্রতিষ্ঠানগুলি আমাদেরকে যদি আপনি যদি এখন দেখেন যে আমাদের বায়াররা পত্রপত্রিকা দেখেছেন, টিভিতে আপনারা দেখেছেন যে বায়াররা আমাদের কাছ থেকে মাল নিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই 180 থেকে 200 দিন পরে পেমেন্ট দিবে এই শর্তে মাল দিচ্ছে, যেগুলি অ্যাডসাইড পেমেন্টের ছিল সেইগুলিও, এবং পরবর্তীতে দেখা গেছে 180 দিন পরেও অনেক বায়ার এখনো পেমেন্ট করেনি। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে এই গত 1-1.5 বছর যাবত আমরা বায়ারদের কাছ থেকে অর্ডার নিচ্ছি অনেক রিকোয়েস্ট করে, কিভাবে বায়াররা যে প্রাইস অফার করতেছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্টের চেয়ে নিচে, ব্রেক ইভেনের চেয়ে অনেক নিচে প্রাইস দিচ্ছে, তাও আমরা নিতে বাধ্য হচ্ছি। কেন হচ্ছে? কারণ আমরা যদি অর্ডারটা নেই না, তাহলে ফ্যাক্টরিটা যদি বন্ধ হয়ে যায় এই আমার হাজার হাজার শ্রমিক বেকার হবে, প্লাস ব্যাংকের যে আমার যে প্রতি মাসে যে রিপেমেন্ট শিডিউল বা ব্যাংকের যে দেনাপানা এটা আমি পরিশোধ করতে না পারলে মোহাম্মদ হাবিব শেষ করতে হবে, শেষ পর্যায়ে রয়েছে আলোচনা। বন্ধ যাতে না করে টিকে থাকার জন্যই লস দিয়ে আমরা অর্ডার নিয়েছি, যার কারণে এই মুহূর্তে আমাদের যে তারল্য সংকট আছে, যার কারণে আমাদের এখনো এটা দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি, ঋণ পরিশোধের পরিবেশ হয়নি। এই জন্য আমরা আপাতত ডিসেম্বর পর্যন্ত চেয়েছি, এবং আমাদের ঋণের কিস্তিগুলি, যেটা জামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন শুরুতে, যে ঋণ আমাদের কিস্তি পরিশোধকে থামানো হয়েছে, কিন্তু ওই সুদের টাকা কিন্তু বন্ধ করা হয়নি। তা আলটিমেটলি কিন্তু এখানে আমাদের মোহাম্মদ হাতেম অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, আমি একদম শেষ মন্তব্য শুনতে চাই জামাল উদ্দিন আপনার কাছে।
আমাকে শেষ করতে হবে। ওকে, জি, ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে আলোচনা অনেক হলো, যে আপনি দেখেন যে ইউরোপ কোভিড পরবর্তী সময়ে এখন যে রিকভারি হচ্ছে ইউরোপ আমেরিকায়, এটা এর আগের 10 বছরের তুলনায় অনেক কুইক রিকভারি হচ্ছে। জি, তার মানে ওখানে পালে হাওয়া লেগেছে। এখন এর মূল কারণ হচ্ছে ওদের টিকাকরণ, সবাইকে টিকা দিয়ে ফেলেছে। বাংলাদেশে এখন উচিত আমরা টিকা কনফার্ম করে সবাইকে দ্রুত টিকার আওতায় এনে ওই যে ইউরোপ আমেরিকা যে আগাচ্ছে, তাদের যে বিজনেস যে এক্সপান্ড হচ্ছে, ওই গতিটা যাতে আমরা ধরতে পারি, ওই ট্রেনে উঠতে পারি, নইলে আমরা আমাদের যে টার্গেট সেটা অর্জিত হবে না। অসংখ্য ধন্যবাদ। শেষ মন্তব্য আমি শুনতে চাই হাবিবুর রহমান চৌধুরী আপনার কাছ থেকে। শেষ করতে হবে 30 সেকেন্ডে, শেষ মন্তব্য। ধন্যবাদ একটি সুন্দর আয়োজন করার জন্য। আমরা সবাই চাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাক এবং ব্যাংক, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী হোক অথবা বড় ব্যবসায়ী হোক, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সরকার এবং রেগুলেটর যারা আছেন তারা সবাই একসাথে কাজ করে এই 71 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে দেশের জন্ম হয়েছে সে দেশটির জন্য সত্যিকার অর্থে একটি উন্নত বিশ্বে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান চৌধুরী আপনাকে। ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, শেষ মন্তব্য। আমার সংক্ষিপ্ত মন্তব্য হচ্ছে, আসলে কোভিড যে আমাদের শুধুমাত্র নানা রকম বাধার সৃষ্টি করেছে তা না, নতুন কিছু অপরচুনিটি কিন্তু সুযোগ দিয়েছে। যেমন আমরা অনলাইন মার্কেটিং, আমরা এই অনলাইন মার্কেটিং ডিজিটাল ব্যবস্থাটা প্রশিক্ষণ দিয়ে আমাদের এসএমইদেরকে যদি রেডি করতে পারি, আমার ধারণা, এবং আমাদের এই প্রণোদনার প্যাকেজগুলো ঠিকঠাক মতো বিতরণ করতে পারি এবং সামনে আরো প্যাকেজ আসে, তাহলে আমার বিশ্বাস এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের এসএমইরাও ইনশাল্লাহ আমাদের দেশ গঠনে 2041-এ পৌঁছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জামাল উদ্দিন, ধন্যবাদ মোহাম্মদ হাতেম এবং ধন্যবাদ জানাচ্ছি হাবিবুর রহমান চৌধুরী আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করলাম ব্যবসা বাণিজ্যে প্রণোদনার প্রভাব, আমাদের ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াক, আমাদের অর্থনীতিতে সেই যে অর্থনীতি পুনরুদ্ধারের যে চেষ্টা, যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে, সেই পুনরুদ্ধারের চেষ্টায় আমাদের সেই যে পালে হাওয়া লাগার যে ব্যাপারটি সবসময় বলা হয়, সেটি নিশ্চয়ই আমরা সবসময় আমাদের চাওয়া থাকবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় চাচ্ছেন এই দেশটা এগিয়ে যাক এবং সেজন্যই বিভিন্ন সময় তার যে আন্তরিক প্রচেষ্টা, সেই যে প্রণোদনা প্যাকেজগুলো উদ্যোগী হয়ে ঘোষণা করা, সেগুলো নিঃসন্দেহে অনেক বেশি প্রশংসনীয় এবং সবার যে চাওয়া হয়তো আরও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হবে, সেই প্রত্যাশাটা না হয় থাকুকই, যেখানে প্রণোদনা প্যাকেজ দরকার নিশ্চয়ই সেই ঘোষণাগুলোও আসবে। এই প্রত্যাশা নিয়ে শেষ করতে চাচ্ছি আজকে ইভালি 21-এর রাতের এই আলোচনা। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।